বাংলাদেশের ভারতীয় পণ্য বর্জনের ডাক, যা বলল নয়াদিল্লি। জানাবো গোপন তথ্য ফাঁস, যুক্তরাষ্ট্রে তদবিরে আওয়ামী লীগ ব্যয় করেছে $2.4 মিলিয়ন। এবং সর্বশেষ জানাবো অর্থনৈতিক সংকট, পিছিয়ে যেতে পারে 54,000 কোটি টাকার মেগা প্রকল্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক, যা বলল নয়াদিল্লি। সম্প্রতি ভারত বিরোধী প্রচারণার অংশ হিসেবে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশের একটি পক্ষ। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর এবং শক্তিশালী। এই পণ্য বর্জনের ঘোষণা দুই দেশের সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারবে না বলে জানিয়েছে নয়াদিল্লি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ভারত বর্জন কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রণধীর। তবে তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত সম্পর্ক রয়েছে। বিভিন্ন সেক্টরে বিস্তৃত রয়েছে দুদেশের ব্যাপক অংশীদারিত্ব। রণধীর বলেন, আমি বলতে চাই, ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমাদের একটি ব্যাপক অংশীদারিত্ব রয়েছে, যা অর্থনীতি থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, কানেক্টিভিটি এবং মানুষ থেকে মানুষে বিস্তৃত। মূলত বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হয়েছিল রণধীরের কাছে। এই সময় কর্মসূচির ফলে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়টিও জানতে চাওয়া হয়। তবে সুনির্দিষ্টভাবে রপ্তানিতে প্রভাব পড়ছে কিনা সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি মুখপাত্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশে নিজেদের পণ্য বয়কটের বিষয়টি আমলে নিচ্ছে না ভারত। গোপন তথ্য ফাঁস, যুক্তরাষ্ট্রে তদবিরে আওয়ামী লীগ ব্যয় করেছে $2.4 মিলিয়ন। সম্প্রতি আওয়ামী লীগের সংসদ সদস্যরা সরকারকে যুক্তরাষ্ট্রের লবিং প্রতিষ্ঠান ভাড়া নেয়ার পরামর্শ দিয়েছেন। সরকার যে ইতিমধ্যে 3টি লবিং প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে তা তারা দৃশ্যত জানতেন না। যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন পর্যায়ের তদবিরের জন্য একটি লবিং ফার্মকে প্রতি বছর $3,20,000 দিয়েছে বাংলাদেশ সরকার। সব মিলিয়ে 8 বছরে $2.3 মিলিয়ন দিয়েছে বাংলাদেশ সরকার। ওই লবিং প্রতিষ্ঠানের দাখিলকৃত প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, 2015 সাল থেকে বিজিআর গভর্নমেন্ট অ্যাফেয়ার্স নামক ওই লবিং প্রতিষ্ঠানকে প্রতি বছর প্রায় $3,20,000 দিয়েছে বাংলাদেশ সরকার। তবে 2021 সালে $75,000 বিনিময়ে আরও 2টি লবিং কোম্পানির সঙ্গে স্বল্প মেয়াদী চুক্তি করে সরকার। গত বছর তাই যুক্তরাষ্ট্রের তদবিরের পেছনে মোট সরকারি ব্যয়ে পৌঁছে $3,95,000। লবিংয়ের খুঁটিনাটি, এই লবিং ফার্ম সর্বশেষ তথ্য প্রকাশ করেছে গত বছরের 20 অক্টোবর। তবে এতে দেখা যায়, সরকার ও বিজিআর এর চুক্তি চলবে অন্তত 2024 সালের মার্চ পর্যন্ত। প্রতি বছর প্রতিষ্ঠানটিকে $25,000 দেওয়ার শর্তে গত বছর 9 আগস্ট যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নতুন চুক্তি সই করেন। চুক্তিপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারকে কৌশলগত জনসংযোগ ও সরকার সম্পর্কিত পরামর্শ দেবে বিজিআর। 2021 সালে বাংলাদেশ সরকার এরকম আরও 2টি লবিং প্রতিষ্ঠানকে ভাড়া করে। তবে তাদের সঙ্গে চুক্তির মেয়াদ সংক্ষিপ্ত। এদের একটি হলো ফ্রিডল্যান্ডার কনসাল্টিং গ্রুপ, যাদের সাথে চুক্তি হয় গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর। তাদের দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক আয়োজন করা। এই প্রতিষ্ঠানকে $40,000 দেয়া হয়। আরেকটি প্রতিষ্ঠান হলো কোনওয়াগো কনসাল্টিং। তাদের সঙ্গে 1 মাসের জন্য বাংলাদেশ সরকার চুক্তি করে 2021 সালের 26 জুলাই। তাদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, তাদের বৈদেশিক গ্রাহক হলো বাংলাদেশ সরকার। তবে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর মাধ্যমে এই চুক্তিতে উপনীত হয় দুই পক্ষ। $35,000 এই চুক্তিতে বিইআই এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালমান রহমান চুক্তিতে সই করেন। সালমান রহমান আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। কি কারণে এই লবিং? নেত্র নিউজের সূত্র মতে, বাংলাদেশ সরকারের এসব লবিং প্রচেষ্টার বিষয়ে জানা সম্ভব হয়েছে কারণ মার্কিন আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি বিদেশি কোনো প্রতিষ্ঠান বা সরকারের পক্ষে যুক্তরাষ্ট্র সরকারের কাছে তদবির করে, তাহলে প্রতি 3 মাস অন্তর অন্তর এ সংক্রান্ত আর্থিক ও অন্যান্য তথ্য বিবরণী প্রকাশ করতে হবে। বিরোধী দলগুলোর বর্জন করা 2014 সালের জাতীয় নির্বাচনের 6 মাস পর, অর্থাৎ 2014 সালের 1 জুলাই থেকে বাংলাদেশ সরকারের
পক্ষে বিজিআর এর তদবির কার্যক্রম শুরু হয়। ওই বছর সরকার $1,60,000 ব্যয় করে। দাখিলকৃত প্রতিবেদনে দেখা যাচ্ছে যে এই 8 বছরে বিজিআর যুক্তরাষ্ট্রের সিনেট প্রতিনিধি পরিষদ, মার্কিন বাণিজ্য প্রতিনিধি ও জাতীয় নিরাপত্তা পরিষদে বাংলাদেশ সরকারের পক্ষে তদবির করেছে। তবে ঠিক কোন কোন ইস্যুতে এই তদবির করা হয়েছে তা স্পষ্ট নয়। বিজিআর শুধু উল্লেখ করেছে তদবিরের বিষয়বস্তু যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সাথে সংশ্লিষ্ট। তবে প্রকাশিত নথিপত্রে দেখা যাচ্ছে যে তাদের অন্যতম কাজ ছিল বাংলাদেশ সরকারের সমালোচনা করে প্রকাশিত প্রতিবেদনের জবাব দেয়া, সরকারের সংবাদ বিজ্ঞপ্তি বিতরণ করা এবং বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক খবরাখবর প্রচার করা। কারা জড়িত? প্রতিবেদনে দেখা যায় বিজিআর এর 3 জন কর্মকর্তা বাংলাদেশ সরকারের হয়ে তদবির করেছেন। এরা হলেন ওয়াকার রবার্টস, মায়া সিডেন। এরা দুজনেই প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক চর্চা বিষয়ের সহপ্রধান এবং মার্ক টাবলার রাইটস। এর মধ্যে রবার্টস প্রতিনিধি পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির ডেপুটি চিফ অব স্টাফ এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারীর সঙ্গে দেখা করেছেন। সিডেন যাদের কাছে তদবির করেছেন তারা হলেন হোয়াইট হাউসের ক্যাবিনেট সেক্রেটারির বিশেষ সহকারী, জ্বালানি মন্ত্রণালয়ের চিফ অব স্টাফের উপদেষ্টা, জ্বালানি মন্ত্রীর বিশেষ সহকারী, উপপররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে একজন জ্যেষ্ঠ উপদেষ্টা এবং ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রীর চিফ অব স্টাফ। অর্থনৈতিক সংকট, পিছিয়ে যেতে পারে 54,000 কোটি টাকার মেগা প্রকল্প। আমদানি খরচের তুলনায় রফতানি ও প্রবাসী আয় না বাড়ায় কমছে বাংলাদেশ ব্যাংকের বিদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ। টাকার অব্যাহত মূল্য পতন ঠেকাতে তাই প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে সরকার। বাজারের উচ্চ মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণের বাইরে। দেশের এই অর্থনৈতিক সংকটের মধ্যে 54,000 কোটি টাকার মেট্রো রেলের লাইন 5 এর মতো মেগা প্রকল্পটি গ্রহণের যৌক্তিকতা নিয়ে কাজ করছে পরিকল্পনা কমিশন। সম্প্রতি এ বিষয়ে কমিশন একটি পর্যালোচনা সভাও করেছে। রিজার্ভের বর্তমান অবস্থা, টাকার বিপরীতে ডলারের উত্থান, বিদেশি ঋণ পরিশোধের আসন্ন চাপ এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রকল্পটি 2-1 বছরের জন্য পিছিয়ে দেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। তাড়াহুড়ো করে এত বড় প্রকল্প নেয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরাও। আগামী অর্থ বছর থেকে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ $4 বিলিয়ন ছাড়িয়ে যাবে। ফলে বড় প্রকল্পের জন্য নতুন করে নেওয়া ঋণ অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে তাদের আশঙ্কা। তবে ঋণের ক্ষেত্রে সহজ শর্ত এবং তা পরিশোধে দীর্ঘ সময় নিশ্চিত করা গেলে প্রকল্পটি হাতে নেওয়া যেতে পারে বলে মত দিয়েছেন কেউ কেউ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাড়াহুড়ো করে বড় প্রকল্পের অনুমোদন দেয়া হলে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। কেননা আগামী অর্থ বছর থেকে বার্ষিক বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ $4 বিলিয়ন ছাড়িয়ে যাবে। তখন এইসব বড় প্রকল্প বাড়তি চাপ সৃষ্টি করবে বলে সতর্ক করেন এই অর্থনীতিবিদ। পাতাল ও উড়াল মিলিয়ে মোট 17.20 কিলোমিটার দীর্ঘ হবে এমআরটি লাইন 5। এর মধ্যে রাজধানীর গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত 13 কিলোমিটার পাতাল ও আফতাবনগর থেকে দাসের কান্দি পর্যন্ত 4 কিলোমিটার হবে উড়াল পথ। 2024 সালের প্রথম দিকে কাজ শুরু হয়ে 2030 সালের মধ্যে প্রকল্পটি শেষ করার পরিকল্পনা সরকারের। এই রুট নির্মাণে ব্যয় ধরা হয়েছে 54,618 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 15,480 কোটি টাকা। 39,138 কোটি টাকা নেওয়া হবে প্রকল্প সহায়তা হিসেবে। এই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক থেকে $2.5 বিলিয়ন বা 27,500 কোটি টাকা এবং বাকি 12,100 কোটি টাকা কোরিয়ান এক্সিম ব্যাংক থেকে নেওয়া হবে। বৈদেশিক ঋণের বিষয়ে সহজ শর্ত এবং পরিশোধে দীর্ঘ সময় নিশ্চিত করার কথা বলছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। গণমাধ্যমকে তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে অনেক সময় লেগে যায়। তাই আলোচনার মাধ্যমে ঋণের সহজ শর্ত এবং ঋণ পরিশোধের দীর্ঘ সময় নিশ্চিত করতে হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নির্বাচনের কারণে মেট্রো রেলের এ পথের নির্মাণ কাজ শুরু হতে কিছুটা দেরি হলেও এখনও তা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। প্রকল্পটির নকশা তৈরিতে এরই মধ্যে সরকার অনেক টাকা ব্যয় করেছে। জানুয়ারিতে ঠিকাদার বাছাই করতে অগ্রিম টেন্ডারিংয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। জমি অধিগ্রহণের জন্য সব নকশাও ঠিক করা হয়েছে।
সর্বোচ্চ অধিকার পাওয়া প্রকল্পটি থেকে সরকার এই মুহূর্তে পিছিয়ে আসবে না বলে মনে করছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল ওহাব। তিনি বলেন, একটি প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই এবং পূর্ণাঙ্গ নকশা তৈরি করা হয়েছে। অনেক টাকা ব্যয় করা হয়েছে এতে, তাই নতুন করে প্রকল্পটি শুরু হলে অর্থনৈতিক বিষয়গুলো হয়তো চিন্তা করা হতো। এখন মাঝপথে এসে কাজটি বন্ধ করলে বরং আরও ক্ষতি হবে। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, বেশ কয়েকবার পিছিয়ে দেওয়ার পর 11 ডিসেম্বর MRT লাইন 5 প্রকল্পটির পর্যালোচনা সভা হয়। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মেট্রো রেল এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।